মানে ভূতের কি আছে বা ভূত মাথায় চাপছে এমনটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ভূত না দেখে মানে আমাদের দম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ভৌতিক আমাদের কাজ করতেই হবে, মানে ভৌতিষ্ঠের কাছ থেকে আমরা এমন পরিমাণে মানে অনুপ্রাণিত হয়েছি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না কি পরিমাণ। তো ভূত যেহেতু মাথায় চাপছে, তো তারা এই ধারাবাহিকতায় আমরা একটু বলিনি রাসেল ভাই যে আমরা কিছু প্রোগ্রাম রাখছি। যেমন আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে সেই আমি যেমনটা বলছিলাম খুলনা সেই মংলায় সেই বাসায় আমরা আবার যাব, দেখবো যে আসলে কিছু হয় কি না। কারণ সেখানে দুইটা জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে বলতেছে যে আমার নাম রাকিব, আমাকে আবার ধুয়ে আমাকে শুনলাম, একটু আগে শুনলাম। আমরা এখন যেটা হবে যে আপনার আরেকটা ঘটনা শুনতে চাই। হ্যাঁ, তো রাসেল ভাই আমি দ্বিতীয় ঘটনায় আমি চলে যাই। সেটা হচ্ছে এই ঘটনার কাছাকাছি একটা ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমি জানি না এই খাটিয়া এবং লাশের সাথে আমার কোনো সংযুক্ত আছে কিনা। প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। আমি ঢাকা থেকে ফিরছি, সেই দিন ছিল শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে। কারণ আমি যখন ফিরছিলাম তখন সম্ভবত 9:30টার আমি টিকিট কাটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে। তো সেই সময় আমার পাশে ছিল আমার সাথে এক বড় ভাই, সিনিয়র বড় ভাই রেজা ভাই, তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে। তো আমরা ওঠার সময় আমার মনে মনে আফসোস হলো যে আজকে যেহেতু শুক্রবার রাস্তায় থাকবো, ঠিক মতো নেট পাবে না, সম্ভবত ভূত এফএমটা আজকে আমার আর শোনা হবে না। তো এইভাবেই আফসোস নিয়ে ঢাকা ত্যাগ করলাম। তো আমি যখন রাজশাহীতে পৌঁছাই, রাজশাহী কাজলা রাজশাহী ইউনিভার্সিটির পাশেই একটা এলাকা, যারা রাজশাহী থেকে শুনছেন তারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। তো কাজলার আশেপাশেই আমার বাসা। তো রেজা ভাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আমাকে রেজা ভাই বললো, তো তুমি এক কাজ করো, নতুন যেহেতু ল্যাপটপ কিনছি, তুমি ল্যাপটপটা সাথে নিয়ে যাও, পরে আমাকে কালকে দিয়ে দিও, আমি কালকে আবার রাজশাহীতে ফিরবো। তো এক হাতে আমার ব্যাগ ছিল আর এক হাতে রেজা ভাইয়ের ল্যাপটপ নিয়ে আমি বাসায় ফিরছি। এই সময় আম্মাকে ফোন দিয়ে বলি যে আম্মা, আমি কাজলা পর্যন্ত নামছি, তুমি গেট খুলে রাখো, আমার 4-5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমি রওনা দিই। কাজলা থেকে ভিতরে যাই, যে ধরমপুর নাম যে গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে একটা চিকন রোড আছে যেখানে রিক্সা টিক্সা দিয়ে যাওয়া যায়। তো যাচ্ছিলাম, এই সময় হাঁটতে হাঁটতে দেখি 2টা কুকুর আমার পাশে আসে। তো আমি মনে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, 2টা কুকুর যেহেতু আসছে, কুকুর দেখা মনে হয় খারাপ না, ভালোই। শুনছি এর আগে, আমি শুনছি কুকুর এবং সাপ এই দুটো কিন্তু মানে অন্য ব্যাখ্যা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি যাক ভালো হয়েছে সেই সময় না শোনা তাই। হ্যাঁ, আমি জানতাম যে বিড়াল দেখা খারাপ। এনিওয়ে, তো আমি কুকুর দেখে বলছি আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছি, ভিতরে একটু ভয়ও লাগছে। তো আমার হুট করে মনে হচ্ছে এক কাজ করি, মানে মানুষ তো বলে যে পিছের দিকে তাকাইতে হয় না এইসব সিচুয়েশনে। রাত তখন প্রায় 2:30টা ক্রস করছে। তো আমি মনে হলো যে একটু দাঁড়াই। তো আমি দাঁড়ানোর সাথে সাথে কুকুরগুলো দেখলাম যে আমার পাশে দাঁড়ায় গেল। তো মনে হলো যে পিছে একটু তাকায় দেখি কিছু আছে কিনা। তো পিছে তাকাইলাম, ডান দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। বাম দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। আসলে মনের ভয় যে যতটুকু হয়। তো হাঁটতেছি, সামনেই 4 রাস্তার একটা মোড় পড়ে। তো সেই মোড়ে দেখলাম আরো 3টা কুকুর, মোট 5টা কুকুর আমার সাইডে দিয়ে হাঁটছে। তো একটু মনে হলো যে কি ব্যাপার, এত কুকুর একসাথে কেন? তো মনে হয় যে রাত হইতেই পারে। তো আমি যেতে আমি থামছি ইচ্ছা করে, দেখছি কুকুরগুলো আমার সাথে সাথে থামছে। আমি আবার হাঁটতেছি, কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে। আমার বাড়ি আর একটু কাছেই। তো আমার বাড়ি যেতে হলে আর একটা গলি ক্রস করা লাগে। সেই গলির সামনে একটা মসজিদ, এবং মসজিদের পাশেই ছোট্ট আর একটা পারিবারিক কবরস্থান, সেখানে 2-3টা কবর দেওয়া হয়েছে। তার একটু সামনেই আমার বাড়ি। তো ভালো কথা, সেই মোড়ে আসছি, লাস্ট যে ব্যাগটা নিব সেই মোড়ের। তো সেখানে দেখলাম আরো 2টা কুকুর, মোট দেখছি 7টা কুকুর। তখন আমার একটু ভয় শুরু করেছে, কি ব্যাপার, এত কুকুর আমার সাথে কেন? এমনি কুকুর আমি এমনিতেই ভয় পাই। তো নেক্সট যে গলিতে গেছি, গলিতে যাওয়ার পর মসজিদের পাশেই একটা লাইট পোস্ট ছিল। লাইট পোস্টে থেকে ওই কবরস্থানটা দেখা যায়। তো যেই ঢুকতে যাব সেই সময় আমি দেখলাম দূর থেকে আবার সেই আমি বললাম তো আমি একটু আগে যে আমি জানি না যে খাটিয়াই কেন আমি লাইফে দেখতেছি, গত 2বার আমি খাটিয়া দেখছি। আবার দেখছি যে মসজিদের পাশেই, কবরস্থানের পাশেই সেই খাটিয়াটা রাখা। হ্যাঁ, তো লাইটে আবছা দেখা যাচ্ছে, যেহেতু লাইট থেকে একটু দূরে ছিল। তো আমার মনে হলো যে হয়তো রাত্রে কেউ মারা গেছে, সেই জন্য মসজিদের পাশেই খাটিয়াটা থুইছে, হয়তো মাটি টাটি দিবে, এরকম কিছু। আমি একটু আগাইতে যাব, সেই সময় 2টা কুকুর আমাকে ক্রস করে সেই খাটিয়ার দিকে একটু দ্রুত গতিতে এগিয়ে গেল। যাওয়ার পর
দুইটা কুকুর একটু শব্দ করতে করতে ঘর 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 শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে খাটিয়ার ভিতরে কিছু একটা আছে, মানে আমি লক্ষ্য করতেছি খাটিয়ার ভিতরে কিছু একটা আছে। তো জাস্ট আবার সেই যেমনটা খুলনায় দেখছিলাম যে ওইরকমই খাটিয়া থেকে জাস্ট একটা লাশ পেঁচানো একটা কিছু সেই উঠে বসতেছে এবং আস্তে 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 মুভ করছে। পাশে ছিল ড্রেন, হাতে আমার 2 ব্যাগ। আমি মানে বুঝছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আর 1 মিনিট পথ না আমার বাসা, যেখানে আমার আম্মা ওয়েট করতেছে, আমি যেহেতু ফোন দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক দেখলাম আস্তে 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 সেই খাটিয়াটা এবং সেই লাশটা, ঠিক বলবো না যে হেঁটেও গেল, ঠিক বলবো না যে উড়েও গেল, জাস্ট হেঁটায় আর উড়ার মাঝে যেই গতিটা থাকে সেই গতিতে আস্তে 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 সেই দিকে মিলাই গেল। কুকুর যেহেতু খাটিয়ার সামনে যখন গেল তখন দেখলাম যে সেই আপনার কি বলে কবরস্থানের ভিতরে ঢুকে গেল, মানে একদম খাটিয়া সহ লাশটা ঢুকে গেল। রাইট। তারপরে যে ঘটনা ভেসে ভেসে যাচ্ছিল এরকম না, ভেসে ভেসে ঠিক না, মানে আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ। তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটছে এরকম। তো আমি এখন আমি বুঝতেছিলাম না যে কি করব বা কি করা উচিত। তো জাস্ট যেহেতু আমার বাড়ির দূরত্ব, তো আমি জাস্ট ওইদিকে না তাকানোর চেষ্টা করে আমি আমার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবারই ওইদিকে চোখ যাচ্ছিল। তো আমি বাড়িতে জাস্ট ক্রস করি। তো সেই সময় আমার সাথে তখনও 2টা কুকুর ছিল, বাদ বাকি কুকুরগুলো সেই কবরস্থানের সাথে থেকে গেছে। তো আম্মা দেখছি গেট খুলে শাটার খুলে দাঁড়ানো আছে। তো আম্মা বলছে ঠিক আছে আসছিস, আয় ভিতরে ঢোক তাড়াতাড়ি। তো আম্মার চোখ দেখে আমি বুঝলাম যে আম্মা আমার পিছে কিছু একটা দেখছে। মানে আপনার যদি সামনে দাঁড়ায় থাকি, আপনি যদি পিছে কিছু দেখেন, সামনে যে চোখ চলে গেলে মানে পিছে কিছু দেখছে, আম্মার চোখ দেখি সেটা আমি বুঝছি, কি দেখছে সেটা আমি বুঝিনি। তো আম্মা বললো তাড়াতাড়ি ভিতরে ঢোক। তো আম্মা সহ ঢুকে গেলাম। তো পরদিন আম্মা বলতেছে, আমি আম্মাকে বলছি সকালে নাস্তার সময় যে আম্মা কি ব্যাপার, কালকে রাতে কি হয়েছে। আম্মাকে আমি আগে আমার প্রথম কথাটা বলিনি যে দেখি, কারণ আমি রাত্রে যখন শুইলাম তখন মনে হলো যে নিশ্চিত আজকে ভূত এফএম শোনার কথা ছিল, শুনিনি। আমি এটা নিয়ে জল্পনা করছি, আমার হ্যালুসিনেশন হয়েছে, তাই আমি ব্যাপারটাকে এড়াই গেছি, রাত্রে ওইটা বলেই ঘুমানোর চেষ্টা করছি। তো সকালে আম্মাকে বলছি যে আম্মা কি হয়েছিল কালকে, তুমি কি দেখছো, তুমি তাকাইছো, মানে ঘটনা কি, মানে কি হয়েছে। তো আম্মা শুনতেছে নিশ্চয়ই ভূত এফএম এখন। তো আম্মা বলছে যে কাল তুই যখন আসলি ওই গলিতে ঢুকলি, গলির পাশেই সামনে যে একটা ওয়াল আছে, সেই ওয়ালে একটা 10 থেকে 12 বছরের ছোট্ট একটা বাচ্চা জাস্ট বসেছিল, বসে নাকি আম্মার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে, মানে নিঃশব্দে হাসতেছে। হ্যাঁ। তো আম্মা বলতেছে আমি এটা দেখছি। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি তো এগুলো দেখছি, এই ঘটনা। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। যাই হোক, আমরা এতক্ষণ শুনছিলাম একটা অদ্ভুত ঘটনা, এবং আমার কাছে সবচেয়ে বেশি এই গল্পে সবচেয়ে বেশি অদ্ভুত যে ব্যাপারটা লেগেছে ওনার মাও এখন শুনছেন, এবং উনি যখন বাসায় প্রবেশ করেন, বাসায় ঢুকতে যান, সেই সময় উনি বললেন যে ওনার মা তার পেছনে আরেকটা ক্যারেক্টার দেখেছিলেন এবং আরেকজনকে দেখেছিলেন যে কিনা প্রাচীরের উপরে বসেছিল। দৃশ্যটা চিন্তা করলে কিন্তু খুব অদ্ভুত লাগার কথা। মানে আপনারা কি মানে একটু যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে দেখবেন যে ব্যাপারটা বেশ গা ছমছম করা একটা ব্যাপার। আমি জানি না যে আপনাদের মানে আমি আসলে বুঝি না যে আমরা চারপাশে যে সমস্ত জিনিস দেখি তার মধ্যে কতগুলো স্বাভাবিক আমরা দেখছি, কতটুকু স্বাভাবিক দেখছি আর কতটুকু অস্বাভাবিক দেখছি। যাই হোক, আমাদেরকে অর্ণব SMS করেছেন এবং তিনি বলছেন যে ওয়ান্ডারফুল লেগেছে তার কাছে এই ঘটনাটা। হিল্লুল আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ অনন্যা একসাথে ভূত এফএম শুনছেন। মোমু চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন সোলাইমান বরিশাল থেকে, এবং তিনি বলেছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক বেদনাময়। হ্যাঁ, আমার কাছে অনেক কষ্টই লেগেছে সেটা শুনে এবং জেনে। তৌহিদুল ইসলাম বরিশাল থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন প্লিজ মেসেজটা পড়েন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফ SMS করেছেন বিলদহর থেকে, আমাদেরকে SMS করেছেন রুবেল, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিরুল ভাই, এবং আমাদের SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আদিল জুয়েল কবির, এবং এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাহিন টাঙ্গাইল থেকে, সো হরেবল নাইট, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও MC রে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি
আচ্ছা, তিনি বলছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট কিলড অন দ্য ওয়ে টু দ্য টয়লেট। এই এসএমএসটি পাঠিয়েছেন, হুবহু তিনি যেভাবে পাঠিয়েছেন সেটাই পড়লাম আর কি। আমাদেরকে রুবেল লিখেছেন, ডাক্তার ভাই খুব জমজমাট হচ্ছে। রিজভি আমাদের এসএমএস করেছেন বিএল কলেজ খুলনা থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন রাহাত নাটোর থেকে। আব্দুল্লাহ এসএমএস করেছেন তামিম, এবং ফার্স্ট ঘটনাটা তার কাছে জোস কুড়িল থেকে এসএমএসটি করেছিলেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আরো অনেকে অনেকবার এসএমএস করেছেন, যার জন্য সেই এসএমএস গুলো বেশি পড়তে হচ্ছে এবং বারবার আসছে আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রুবেল। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে লিখতে হবে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা একটু পরেই ফিরে আসবো আবার আপনাদের কাছে। আপাতত আবারও চলে যাই ঘটনায়, এবং আমাদের সাথে উপস্থিত আছেন যে দ্বিতীয় অতিথি হিসেবে ঘটনা শেয়ার করেছেন আপনার সাথে, তার দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। প্লিজ আপনি আরেকবার আপনার নামটা বলবেন এবং তারপরে শুনবো আপনার ঘটনাটি। ডিয়ার লিসনার, আমি এনআই আশিক বলছি। আমি এখন যেই ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার জীবনে ঘটা 4র্থ ঘটনা, এবং এটা হচ্ছে রিসেন্টলি ঘটছে, মানে যে জানুয়ারি মাসের 3 তারিখে ঘটনা যেদিন ঘটে, ঘটনার দিন ছিল হচ্ছে শুক্রবার। আমি দীর্ঘ 3 মাস মানে বাড়িতে যাই না, 3 মাস পর সেদিন শুক্রবার বাড়িতে গেছি। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে। এর মধ্যে গত অক্টোবরে হচ্ছে আমি আমার মোবাইলটা হারাই ফেলছি। তো মানে গত 1 মাস যাবৎ কারোর সাথে কোনো কানেকশন ছিল না, বাড়িতেও না, ইভেন ঢাকাতেও আমার কারোর সাথে কোনো কানেকশন ছিল না। আমি 7:30 বাজে বাড়িতে গেছি। আর আমার বাড়িতে শুধু বাবা থাকে, মানে আম্মু চাকরি করে হচ্ছে নারায়ণগঞ্জে, আর আমরা ভাই বোন ঢাকাতে আছি। আমার এক ভাই নাহিদ, ও হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। তো মূলত বাড়িতে বাবাই থাকে। তো আমি যেদিন বাড়িতে গেছি সেদিন বাবা বাসায় ছিল না, কারণ রবিবারে ছিল নির্বাচন ছিল, ওনার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়ছে। তো উনি শুক্রবারে চলে গেছে আগে যাতে কোনো সমস্যা না হয়। বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি যে পুরো বাড়িতে কারেন্ট আছে, মানে আমার রুমে শুধু লাইট নাই। আমার রুমে হচ্ছে টিউব লাইট ছিল, সেটা ফিউজ হয়ে গেছে। আর অনেকদিন যাবত বাড়িতে যাই না বিধায় মানে লাইটটা ঠিক করানো হয় নাই। তো রাত্রে আর আমি লাইটটা ঠিক করে নেই। আপু আমাকে, মানে আমার এক আপু ছিল, উনি আর কি আমাদের রান্নাবান্না একটু হেল্প করতো। তো উনি 3টা মোমের ব্যবস্থা করে দিয়ে গেল, এবং ভাতটা রান্না করে হটপটে সবকিছু রাইখা মানে সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে, আমার বাড়িটা হচ্ছে গ্রামের একবারে কর্নারে, বাউন্ডারি করা বাড়ি। বাড়ির সামনে একটা গেট এবং ডান সাইডে একটা গেট। 2টা গেট যদি আমি লক করে দিই, মানে টোটাল গ্রামের সাথে মোটামুটি কানেকশন লক। আর গ্রামের মানে আমাদের বাড়ির বাস সাইডটা হচ্ছে ফাঁকা মাঠ, আর ওই দিক একটু জঙ্গল টাইপের আর কি। তো আমি 8:30টার দিকে ফ্রেশ হয়ে খাইতে বসছি। তো যখন মানে খাওয়া শুরু করছি, আর একটু পরে দেখলাম যে দরজায় নক করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম কে। আমাকে বললো যে দাদা ভাই, আমি মোবারক। আর বলে রাখি যে মোবারক হচ্ছে আমার চাচাতো ভাই। আমি আসলে গ্রামে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাই। ও এমনিতে 6 ফুট 3 ইঞ্চির মতো হাইট, লম্বায়। তো দরজা খোলা দেখলাম যে ও আসলো, মানে ও প্রায় দরজাতে ঠেকে যাবে এরকম। এমনিতে লম্বা, আমার কাছে ওই দিন একটু আরো বেশি লম্বা মনে হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে ওর সাথে যে ফার্স্ট আমার কথাটা ছিল এরকম, কি রে তুই তো আগের চেয়ে বেশি লম্বা হয়ে গেছিস, মানে এখন তো তোর সাথে হাঁটাই যাবে না, এই ধরনের কথা ছিল ওর সাথে আমার ফার্স্ট। তো আসলো, ঘরে একটা মোম জ্বলতেছিল, ও একদম সোফার যে দিকটাতে কমাল উপরে ঠিক ওই কর্নারে গিয়ে বসছে। আমার তখন এটা খেয়াল নাই যে আমি বাইরের গেটও লক করে দিয়ে আসছি, যে ঘরে যদি কেউ এই মুহূর্তে ঢুকে তাহলে আমার প্রথমে বাইরের গেটটা খুলতে হবে, দেন আমার দরজাটা খোলার পর কাউকে আর কি ঘরে আসতে হবে। তো ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। তো আমি নর্মালি ওর সাথে কথা বলতেছি, গত 2 মাস আমি ঢাকাতে কি করলাম এইগুলা, ওর খবর টবর নিলাম। ও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পাসপোর্ট একবার হারাই ফেলছে, খবর টবর নিয়েছি। তো প্রায় 9টা 9:30 পর্যন্ত ওর সাথে আর কি গল্প করছি। গল্প বলতে আমি কথা বলছি, ও টুকটাক হ্যাঁ হো আমার সাথে মিলাইছে এরকম। তো খুব টায়ার্ড লাগতেছিল, ওর বললাম যে এক কাজ করি, আজকে রাত যাবো না, ঘুমায় পড়ি, কালকে সকালে তোর সাথে কথা বলবো না। তো আমি গিয়ে ঘুমায় পড়লাম। ওর জন্য আলাদা ল্যাপ এবং বালিশের ব্যবস্থা করে রাখছি। তো আইসা দেখলাম যে শুলো, মানে আমার একটু দূরে, ও আমার পাশে। আমি আলাদা কম্বলের মধ্যে প্যাকেটিং করা অবস্থায় শীত ছিল খুব। তো ওই দিকে আর কি শুইলো। তো মন টুন হয়ে দিলাম, সেদিন রাত্রে ঘুমাইছে। সকাল 7টা বাজে আমার মোবাইলে ফোন আসছে, ফোন আর কি ঘুম থেকে দেখলাম আপু গেটের বাইরে। খাওয়া দাওয়া করলাম, নাস্তা টাস্তা খেয়ে বসতে দুটো গ্রামে বের হয়েছে, যে অনেকদিন পর যেহেতু গেলাম কাকির পাশে গেলাম। তো কাকিকে গিয়ে ডাক দিলাম। তো জিজ্ঞেস করলাম কাকি কেমন আছে, নিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকি মোবারক কোথায়।
তখন কাকি বলতেছে, ও তোমার তো বলা হয় নাই, তোমার আব্বা বলছে তোমার নাকি মোবাইল নিয়ে গেছে, ও তো গত মাসের 9 তারিখে এই সৌদি চলে গেছে। তখন আমার মানে ভয় লাগলো যে কালকে রাত্রে আমি তো বাইরে কোনো গেট খুলে দিই না, ইভেন সকালবেলা যদি ও যায় তাহলে তো গেটটা খুলে বের হওয়ার কথা। আপু এসে যেহেতু গেট লক পাইছে, ভিতর থেকে লক ছিল, মানে আমি এমন একজনের সাথে রাত কাটাইছি যে কিনা ওই মুহূর্তে সৌদি আরব আসছে আর কি। তারপর ওর সাথে মোবাইলে কথা টথা হয়েছে, মানে আমি ওই দিন তখন আর কি যখন কাকি বললো তখন প্রচন্ড ভয় পেয়েছি রাতের জিনিসগুলো চিন্তা করে, ও সেই দিন আমি ঢাকাতে ব্যাক করে আসি। এটা হচ্ছে আমার লাইফে 4র্থ ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরা যে ঘটনাটি শুনলাম সেই ঘটনা শোনার পরে আমার আসলেও মনে হচ্ছে যে আসলে সত্যি কাউকে বিশ্বাস করা যাবে না। মানে আপনার সঙ্গে যে মানুষটি দেখা হবার কথা বা যেই মানুষটি এখন এই মুহূর্তে আপনার পাশে আছে, সেই মানুষটিকে আপনি কতটুকু জানেন সেটা আসলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটার জন্য আপনাকে মানে এখন আমি বলবো যে অনেকের এরকম হবে যে কালকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। সো আপনার পাশে যে মানুষটি আছেন সেই মানুষটিকে কি আপনি 100% মানে একদম হলপ করে বলতে পারেন যে হ্যাঁ আজকে অমকের সাথে আমার দেখা করার কথা ছিল এবং তার সাথে আমি দেখা করছি, এই মুহূর্তে সেই আমার সঙ্গে রয়েছে, এটা বোঝা কিন্তু খুব মুশকিল। মানে এটা হয়তো আপনি কালকে বুঝতে পারলেন না, কোনো একদিন হয়তো ধরে মানে বুঝে ফেললেন আর কি। কিন্তু দুজনের জন্যই, আপনার দুজন একসঙ্গে আছেন। মনে করেন যে মামুন আর সুমন একসঙ্গে এখন গল্প করছেন, এখন মামুন ভাবছে, মামুনের মধ্যে মনে হতে পারে যে সুমনকে অরিজিনাল, আবার সুমনের মতো মনে হতে পারে যে মামুনকে অরিজিনাল। মানে এই ব্যাপারটা কিন্তু এরকমই, খুবই ভয়ঙ্কর। এবং এই ব্যাপারটা আসলে খুব অদ্ভুত। এবং আমাকে উনি যখন বলছিলেন প্রথম স্টুডিওর বাইরে যে ঘটনাটি যখন তিনি বলছিলেন, তখন একটা কথা বারবার করে বলছিলেন যে কেউ আসেনি, কিন্তু আমি খুব শিওর যে ওই রাত্রে আমি কারো না কারোর সাথে কাটিয়েছি। হ্যাঁ, কারো না কারোর সাথে তা কাটিয়েছেন। এবং আপনি মনে হয় সকালবেলা উনি চলে যাবার পরেও বিছনাতে ছিল কেউ একজন, মানে ও বিছনা ওই ভাবে রেখে গেছে, গুছানো টুছানো ছিল না। মানে উনি যখন শুয়েছিলেন বা উনি ওখানে মানে মানে মানুষ একটা শুলে কি হয়, একটু জায়গায় কুচকে যায় বা পাশ ফিরলে যেরকম হয়, এরকম কথা। আমি কম্বলটা গুছানো অবস্থায় দিছি, যে আমি কম্বল ওখানে রাখা, তুই এখানে শুইস। আমি সকালবেলা পাইছি যে কম্বল মানে একটা মানুষ থাকলে যে কম্বল থেকে উঠায় ওরকম অবস্থায় রেখে চলে গেছে এরকম। রাইট। তো এটাই। এবং আপনি একদম 100% শিওর যে আপনি পুরো রাতটা কারো না কারোর সাথে কাটাইছি। ও এটা আচ্ছা, সেটাই। আমার যেটা মনে হয় যে বিনা টিকেটে সৌদি আরব থেকে উনি পুরো বাংলাদেশে চলে এসেছিলেন। আমি চাই না যে এরকম, না আমি চাই আসলে মনে চাই যে এরকম ঘটনা ঘটুক, এবং এরকম ঘটনা ঘটলেই আমরা আসলে নতুন সব ঘটনা পেয়ে যাব আপনাদের কাছ থেকে, এবং সেগুলো আমরা শেয়ার করতে পারবো আমাদের লিসনারদের সাথে, আসলে আপনাদের সাথেই। আপনাদের ঘটনা তো আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম ঘটনা ঘটুক, সেটাই আমি আসলে মনে প্রাণে চাই। তবে আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হন এরকম কখনোই চাই না। মানে এবং অবশ্যই যারা ভয় পান, যারা এরকম ঘটনার সম্মুখীন হতে চান না, তাদের লাইফে এরকম ঘটনা ঘটুক সেটাও আমি অবশ্যই চাই না। কিন্তু থাকে না, অনেকেই সাহসী আছে যে ঘটুক না কিছু, এবং ঘটার জন্য অনেকে যেন অপেক্ষায় থাকেন, কবে যে ঘটে যাবে কিছু বলা যায় না। কিন্তু যাই হোক, ঘড়িতে সময় রাত 1:06 শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর চলছে একদম মানে এই মুহূর্তে যারা চলছে সেটা হচ্ছে ভূত এফএম 100 এয়ারটেল। এবং যারা ঘটনা শোনেন, রাত জেগে ভূত এফএম শোনেন, তারা কিন্তু আসলে স্পেশাল। এটা আমি বলতেই পারি যে স্পেশাল, কারণ এই মুহূর্তে আরো অনেক কিছুই করতে পারতেন আপনি, যেটা হয়তো মানে আপনার জন্য বেশ সহনীয় পর্যায়ের, এবং আপনার হয়তো হাসি পেত, আপনার হয়তো একটু মাঝে একটু অন্যরকমের একটা অনুভূতিও হতো, কিন্তু আপনি ভয় পেতে বসেছেন। তো আপনি স্পেশাল না, আপনি অবশ্যই স্পেশাল। ভূত এফএম যারা শুনছেন তারা সকলেই আসলেই অনেক অন্যরকম মানুষ। তো যাই হোক, সেই অন্যরকম মানুষদের জন্য আমি জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি যদি মিস করেন তাহলে কি করতে হবে। আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও যারা ভূত এফএম টিউনটি আপনাদের টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাদের জন্য বলে দিই যে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। বাস এই টিউনটি তাহলে আপনার হয়ে যাবে। আর আমি আরেকবার জানিয়ে দিই আপনাদের কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি চান আমাদেরকে ইমেল করবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM
RADIOFORTI.FM আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাগুলো জানিয়ে দিন আমাদের কাছে। এবং অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসবেন নাকি আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনার ঘটনাটি সরাসরি আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন, না সেই অডিও ক্লিপ যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আর আমি আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটি জানিয়ে দিই, www.facebook.com/radio40। এখানে গিয়েও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, আপনার বিভিন্ন মূল্যবান মতামত জানাতে পারেন এবং ইমেইলের মাধ্যমে আপনার মতামত জানাবেন। সেই অপেক্ষায় আমরা আছি, SMS এর মাধ্যমে জানাবেন, সেই অপেক্ষায় আমরা আছি। কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনাটা অতটা বেশি ভালো লাগেনি সেটাও আমাদের জানাতে ভুলবেন না। এবং আমরা কিন্তু এই ধরনের SMS পড়ি যে কোনো ধরনের ঘটনা যদি আপনার ভালো না লাগে, এটা এর আগেও বহুবার হয়েছে যে আমরা বলে দিচ্ছি যে না এই ঘটনাটা অনেকেরই ভালো লাগে, কিন্তু এটাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ধরনের ঘটনাগুলো আপনারা পছন্দ করেন এবং সেইভাবে শুধুমাত্র আমাদের পছন্দ না, আপনাদের পছন্দটা সবথেকে বড় কথা, সেইভাবে ঘটনাগুলো সিলেক্ট করা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও প্রথম অতিথি। তিনি তার সাথে ঠিক মানে ছোট করেই বলবেন উনি, মানে ঠিক এটা কতটা ভয়ের আমি জানি না, তবে ওই মুহূর্তে তার কাছে তিনি খুব অবাক হয়েছিলেন। আচ্ছা, আপনারা শুনে দেখুন, আমরা একটু ছোট্ট একটা ঘটনা শুনে আসি আমাদের প্রথম অতিথির কাছ থেকে। হ্যালো, আমি তুষার। আবার আসলে ভাই এটা ভয় ছিল কিনা আমি নিজেও জানি না। তো আমি ফিরতেছি একদিন, আমরা 3 বন্ধু ফিরতেছিলাম কাটাখালী থেকে রাজশাহীতে। যারা রাজশাহী আছে তারা কাটাখালী চিনেন। মোটরসাইকেলে ফিরছিলাম, তখন রাত বাজে প্রায় 11:30-12টা হইতে পারে। তো ফিরতে ফিরতে বিনোদপুর বাজারের ঠিক আগে র্যাব ক্যাম্প আছে, সেই র্যাব ক্যাম্পের ওখানে 2টা বিট আছে। তো আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম, এই সময় দেখি লাইটের আলোতে রাস্তার একটু পাশে, বিটের এক পাশে কিছু একটা পড়ে আছে। সম্ভবত কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা, এরকম দূর থেকে মনে হয়েছে আমার কাছে যেটা। তো 3 জন ফ্রেন্ড ছিলাম, আমার সাথে ছিল নাদিম এবং ছিল ঢালি। তো আমি বাইক চালাচ্ছিলাম, তারা 2 জন পিছে বসেছিল। তো এমন সময় দেখার পর আমি থামি। সেইখানে থামার পর দেখি যে একটা মহিলা, বুড়া মতো এক মহিলা ওখানে জাস্ট শুয়ে আছে, বসে আছে, গুটায় আছে, এরকম একটা অবস্থায় আছে। তো সেই আমি বাইকের উপরে ছিলাম, আমরা 2 ফ্রেন্ড নামলো। নামার পরে জিজ্ঞাসা করলেই আমরা যে কি ব্যাপার দাদি, কই যাবেন, কি হয়েছে, এখানে কেন, কি কিছু হয়েছে কিনা। তো কোনো কথাই বলে না, তো জাস্ট মানে চুপ করেই আছে। তো দেখলাম যে দেখেই বোঝা যাচ্ছিল যে আশেপাশে পানি ছিল, তো সম্ভবত প্রসাদ ছিল হয়তো। উনি বয়স্ক মানুষ, বুঝতে অসুবিধা হলো না যে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, স্বাভাবিক এই সেখানকার। তো ওনারে বারবার জিজ্ঞেস করছি কই থেকে আসছেন, এত রাত্রে আপনি কই যাবেন, তো উনি কোনো কথাই বলে না। তো লাস্টে আমি নাদিমকে বললাম, দোস্ত এক কাজ কর, কিছু টাকা দে, উনারে টাকা দিয়ে আমরা চলে যাই, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তো লাস্ট আমি বলতেছি যে আপনার বাসা কোথায় আপনি বলেন, তো উনি বলেই না। লাস্টে তো প্রথমে আমার দিকে যখন তাকাই সেই বৃদ্ধা, তো আমার প্রথমেই আমার বুকে ধক করে ওঠে। মানে এই কারণটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলিতে আমরা যেই চেহারাটা দেখি, ভয়ঙ্কর সেই দাদির চেহারা, সেই রকম চেহারা দেখতে। মানে আপনি ডাইনি বুড়ির কথা? হ্যাঁ, ডাইনি বুড়ির গল্প, মানে সেই রকম। কারণ ওনার নাকটা ছিল অনেক উঁচু উঁচু বলতে অনেক উঁচু না, মানে মোটামুটি উঁচু, এবং শরীর অনেক চামড়া কুচকানো, মানে বয়স হবে প্রায় 90+। তো তিনি সেই প্রথম দাঁড়ায় আমার গা ধরতে যায়। তো যেহেতু ওনার অবস্থা খুব বেশি ভালো ছিল না, শরীর অপবিত্র ছিল এবং নোংরা ছিল, তো আমি বললাম যে ঠিক আছে, দূরে থাকেন, আপনার বাসা কোথায় আমারে বলেন। তো তিনি র্যাব ক্যাম্পের দিকে ইশারা করে ওই দিকে হাত দিয়ে তিনি হাত দূরের দিকে দেখায়। তো র্যাব ক্যাম্পের ওই পাশের যে এলাকাটা, সেটার নাম হচ্ছে মির্জাপুর। আর আমি বললাম যে কোথায়, মির্জাপুর যাবেন, মির্জাপুর বাসা আপনার? তো বলছে, তিনি আবার দেখায়, মাথা নাড়ে বলে যে না, আসলে মির্জাপুর না। আমি বলি কি তাহলে পদ্মার ওই পারে চরে আপনার বাসা? সে আবারও মাথা নাড়ায়, হাত ওইভাবেই আকাশের দিকে তাকায় রাখে। আমি বলছি কোথায়, ইন্ডিয়া? বলে তাও মাথা নাড়ায়। তো প্রথম লক্ষ্য করি যে উনি আসলে কিন্তু মানে হাত উঁচিয়ে তাক করে আছে কিন্তু আকাশের দিকে। তো প্রথমে তারপরে বলি কি ব্যাপার, আপনার বাকি কি আকাশে নাকি, ফাইজলাম করেন নাকি? এই নাদিম, যাই হোক বাদ দে, টাকা দিয়ে বিদায় হও। আমি মনে মনে কিন্তু তখন ভয় পাই একটু। তো জাস্ট বিনোদপুর বাজারটা হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেখানে আমি গাড়ি থামছিলাম, মাত্র 10 সেকেন্ড
সর্বোচ্চ মোটরসাইকেল নিয়ে যাইতে লাগবে এতটুকু ডিস্টেন্স। তো যে বিনোদপুর বাজারের কাছাকাছি আসতে যাব ওই সময় আমার মনে হইলো, জাস্ট তখনই স্টার্ট দিয়ে চলে আসছি। আমি বললাম যে ঢালি তাড়াতাড়ি নাম, কারণ ও সবচেয়ে পিছিয়ে ছিল। আমি জাস্ট গাড়ি ঘুরাইলাম, হাতের মধ্যে কি হয়েছে এমন যে দোস্ত আমার কেন যেন মনে হচ্ছে ওই মেয়েটারে আর দেখতে পাবো না। বলছি কি বলিস? আমি বলছি তুই একদিকে খেয়াল কর, আমি আর একদিকে খেয়াল করছি। তো দিয়ে আমরা আবার সেই রাস্তা করি, আসতে থাকি। তো নাদিম ডানে দেখতে থাকে, আমি বামে দেখতে থাকি, কিন্তু পরে আমরা আর কিছু পাই না। অদ্ভুত ব্যাপার আসল ভাই, সেই সময় কোনো বড় গাড়ি যায়নি, এবং যারা রাজশাহী চিনেন ওই জায়গাটা তারা বুঝতে পারবেন দুই দিকেই অনেক বড় বড় প্রাচীর আছে, যার 6 ফুট মানুষের পক্ষেও কিন্তু কোনোভাবেই সম্ভব না সেই প্রাচীর টপকানো। এবং যেহেতু মেন রোড এবং আশেপাশে কোনো গলিও যায়নি, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সেখানে যে জায়গায় পাইছি ওনারে সেইখানে নামলাম, নামে আশেপাশে সব দেখলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত গেছি, কোনো জায়গায় তাকে পাইনি। তো এইটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাখ্যা কি জানেন, তবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার তৃতীয় ঘটনার জন্য। মাহমুদ নিশাদ আমাদের SMS করেছেন সাভার থেকে, SMS করেছেন আমাদের অপূর্ব, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি লিখেছেন যে অপূর্ব লিখেছেন যে ভাইয়া আপনাদের কাছে কি সব মেসেজগুলো মানে অফ এয়ারে আপনারা পড়েন কিনা, কাইন্ডলি অ্যান্সার দেবেন। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম SMS পড়ি, এবং আপনারা যে সমস্ত মতামতগুলো দেন সেগুলো আমরা খুব যত্নের সাথে সেগুলো মাথায় রাখি আর কি। আমাদেরকে ইমতিয়াজ SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি রকিং রাতুল, এবং তিনি লিখেছেন ভূত এফএম অসম। আমাদেরকে SMS করেছেন মান্না, এবং এছাড়া আমাদেরকে কিশোর SMS করেছেন রাসেল রানা জামালপুর থেকে। SMS করেছেন আমাদেরকে ইব্রাহিম রামপুরা। স্টুডিওতে যারা আসে, আচ্ছা স্টুডিওতে যারা আসে তারা সবাই কি অরিজিনাল? বি কেয়ারফুল। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। তবে অরিজিনাল হোক আর না হোক কিছুক্ষণের মধ্যে তারা চলে যাবেন। এবং আমাদেরকে SMS করেছেন লাবিব, এবং তিনি ভূত এফএম শুনছেন, তার মা বাবা সবাই আছেন তার সঙ্গে, এবং ভাই তারা সবাই আছেন। এবং তিনি লিখেছেন যে আই এম জাস্ট 11, বা অনেক সাহসী, এত কম বয়সে এবং এত রাত পর্যন্ত জেগে ভূত এফএম শোনা একটা বিরাট সাহসের ব্যাপার। আমি যে বললাম যে শুরুতে যে স্পেশাল যারা তারাই ভূত এফএম শোনেন। অর্পি মিরপুর 14 থেকে আমাদের SMS করেছেন, নোবেল আমাদের SMS করেছেন দীপ্ত, SMS করেছেন আমাদেরকে রাজ, শুভ, লামিয়া আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াজুল SMS করেছেন আমাদেরকে, আবদুল্লাহ ফ্রম রামপুরা এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা সরাসরি চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 1:19, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদেরকে শুরুতে আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS এর মাধ্যমে কমিউনিকেট করবেন। আমাদের SMS এর মাধ্যমে কমিউনিকেট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এই ঠিকানায়। আমাদের ফেসবুকের আইডিটি অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। গত সপ্তাহে আমাদের মাঝে এসেছিলেন যিনি পেশায় একজন ড্রাইভার, এবং তিনি তার সমস্ত ঘটনাগুলো সেদিন শেষ করতে পারেনি, একটি ঘটনা থেকে গিয়েছিল, এবং আমরা বলেছিলাম যে এই ঘটনাটি আমরা এই উইকে শোনাবো আপনাদেরকে, এবং তার সাথে আমার সেরকমই কথা হয়েছিল। তো তিনি এখানে এসেছেন তার শেষ ঘটনাটি শোনানোর জন্য, যে ঘটনাটি বেশ অদ্ভুত, এবং আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। এবং প্লিজ আপনি একবার আপনার নামটা বলবেন, তারপর ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বসির, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল, গ্রামের বাড়ি নিদিখোলা। আমি যে ঘটনাটা বলবো সে ঘটনা ঠিক আমার সাথে ঘটে যায় স্কুলের ছাদে। কিন্তু কেন বা কি কারণে আমি স্কুলের ছাদে গেলাম ঘুমাতে, তার উপরে একটি প্রতিবেদন। সেটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামটার পশ্চিম পূর্ব দিকেই লম্বা, গ্রামটার দক্ষিণ দিকে আছে একটা বিল, উত্তর দিকেও একটা বিল। গ্রামের পশ্চিম পাশে একটা গ্রাম, গ্রামের পূর্ব পাশে একটা গ্রাম, যে গ্রামে এমন একজন লোকের জন্ম
যার নাম চিরজীবন বাংলার মাটিতেই থাকবে, সে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মহিষকুলা গ্রাম। কিন্তু এদের দুপাশে গ্রামেই বিদ্যুৎ সংযোগ বা কারেন্ট সংযোগ আছে, আমাদের গ্রামে নেই। আমাদের গ্রামের মানুষজন চিন্তা ভাবনা করে যে আমাদের মনে হয় কপাল পোড়া, এই কারণে আমাদের গ্রামে কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছায় না। যে কারণেই আমি গিয়েছিলাম সেদিন গরম থেকে বাঁচতে ছাদে ঘুমাতে। এটা আপনি মাঝে মাঝে যেতেন? জি, মাঝে মাঝে যেতাম। তাই ছাদে সবসময় ঘুমানোর জন্য অভ্যাস করতাম যখন ছাদটা হয়েছিল। আমাদের গ্রামের স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। স্কুলটা ঠিক ছাদে পরিণত হয় 2001 বা 2002 সালে। ছাদটা যখনই কমপ্লিট হয় আমাদের গ্রামের লোকজন বা আমাদের পাড়ার ছেলেরা, সমবয়সী যারা থাকে, তারা চিন্তা ভাবনা করে যে সারাদিন কাজকর্ম সেরে আসে, রাত্রে যদি একটু বিছানায় শোয়া যায় বা বিছানায় ঘুমানো যায় না, কোনোভাবেই ঘুমানো যায় না। যদি ছাদে যাওয়া যায় বা ছাদে ঘুমানো যায় তাহলে মনে হয় সারাদিন সারা রাতের ঘুমটা মনে হয় ছাদে ভালো হবে। যেহেতু ছাদের দক্ষিণ পাশে বিল আর কোনো গাছগাছালি কিছুই নেই, যেখানে ছাদটা হয়েছে সেখানে ছিল সন বাগান আর বন বাগান, যেখানে কুকুর শিয়ালের আড্ডা ছিল। ছাদটা হওয়ার পরে সবাই ওখানে ছাদে ঘুমানোর জন্য চেষ্টা করত। যাই হোক, ছাদটা 2001 সালে বা 2002 সালে হলে সে সময় আমরা আমাদের গ্রামের লোকজন বা গ্রামের একই বয়সের লোক চিন্তা ভাবনা করলাম যে আজকে থেকেই শুরু করব ছাদে ঘুমাতে। কিন্তু ছাদে ঘুমাতে যার অভ্যাসটা ছিল এরকমই, সে ছাদে নিয়ে যেতে হতো একটা বালিশ বা একটা কাঁথা। ছাদে এটা নিয়েই ছাদে একটা বাড়ি এদিক ওদিক দিয়েই বালিশটা পেড়ে খাতাটা উপরে রেখে ঘুমানো হতো। কিন্তু ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো মই ছিল না। ছাদের দুপাশে ছিল দুটো বাথরুম, সেই বাথরুমে ছিল লোহার পাইপ লাগানো, সেই পাইপটা বেয়েই যেন ছাদে উঠতে হতো। আগে বাথরুমের ছাদ থেকে যেতে হতো স্কুলের ছাদে। বাথরুম থেকে ঠিক 1-2 ফুট উঁচুতেই বাথরুমের স্কুলের ছাদ, সেখানে যেতে হতো। যাই হোক, যেদিনকে আমার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রবিবার। আমি ঠিক বাজার থেকে বাজার টাজার করে এনে আমার মাকে দিলে রান্না কাড়া করে আমি ঠিক ওই ছাদে যাব ঘুমাতে। সেরকম অবস্থায় আমি খাবার টাবার খেয়ে ছাদে যাব এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি একটা কাঁথা একটা বালিশ নিয়ে আমি ছাদে যাই। ছাদে যাওয়ার সময় আমি আমার প্রতিবেশী বাড়ির একটা ছেলে, যার সাথে সবসময়ের জন্য আমার উঠা বসা ছিল ঠিক মধুর মতন, আমি তারকে নাম ধরে ডাক দিই, ইনামুল তুই কি ছাদে যাবি? ইনামুল বলে যে ওরা সবাই কো, ওরা মানে আমার সাথে যারা ছাদে ঘুমাতে যেত তারাই। তাদের ভিতরে সবাই চলে যায় একটা গান শুনতে। সে গানটা এখনো আমার পছন্দ না, সেটা হচ্ছে পালা গান। সেই গানটা এখনকার সময় শোনা যায় মমতাজ এবং তার সাথে সহশিল্পী বৃন্দ। যে গানটা আমার পছন্দ এখনো হয় না বা আগেও হতো না। আমার কাছে জিজ্ঞেস করে যে ওরা সবাই যাবে না? আমি বললাম যে না, ওরা কেউ যাবে না, ওরা গেছে সবাই গান শুনতে। আমি ঠিক ওর কথা শুনে ও বলল যে ঠিক আছে, তাহলে তুই যা ছাদে, আমি ছাদে একটু পরে আসছি, তুই যে শো। আমি ঠিক ছাদে প্রতিদিনের মতনই যেভাবে ছাদে ঘুমাতে হয় সেইভাবে আমি ছাদে চলে যাই। ছাদে যে কাঁথাতে যে বাড়ি দিয়ে এদিক ওদিক দিয়ে কাঁথাটা পাশে রেখে শুয়ে পড়ি। কিন্তু কাঁথাটা পাশে রাখা শোয়ার এই কারণটাই হচ্ছে যে রাতে, অনেক রাতে যখন রাত শেষের দিকে আসে তখন একটু শিশির পড়তে থাকে বা ছাদটা যখন ঠান্ডা হয়ে যায় তখন গা একটু ঠান্ডা লাগে, কাঁথাটা টেনে তখন গার পরে দিলে একটু ভালো লাগে। এর জন্য কাঁথাটা ঠিক ছাদের পাশেই রাখতে হতো বা যেখানে শুতাম ওখানেই রাখতে হতো। আমি ছাদে শুয়ে থাকার পরে আমার যখন ঘুম ভাঙে দেখি ঠিক চাঁদ মামাটা একদম মাথার উপরে কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। এত প্রচন্ড আলো ছিল যে স্কুলের ছাদের উত্তর পাশেই ছিল মাঠ, মাঠের উত্তর পাশেই ছিল রাস্তা যেটা গ্রামের মানুষ আসা যাওয়া করত। তার উত্তর পাশেই ছিল আমার বাড়ি, যেটা ছাদ থেকে ঠিক 200 গজ বা 300 গজ দূরে। তা ওই ছাদে যখন শুয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে রাস্তাতে যদি কোনো মানুষ বা কোনো লোক হেঁটে যায় তার চেহারাটা বোঝা যাবে, বা বিলের ভিতর দিয়ে কেউ ধানের আটি বা ধান বোঝাই করে গেলে তার চেহারাটাও তখন বোঝা যাবে যে একজন লোক কেউ হেঁটে যাচ্ছে। তখন আমি ছাদে শুয়ে পড়ে থেকে অনুভব করতে থাকি যে কি ব্যাপার, আজকে ছাদে ইনামুলও নেই। যাই হোক, ওরা সবাই গেল কোথায়, কিন্তু ইনামুল চলে যায় তাস খেলতে। আমি সেটা জানতে পারি না বা বুঝতেও পারি না, আমি ছাদে থাকি একাই। আমি ছাদ থেকে উঠে আমি আমার প্রাতিক প্রয়োজনে আমি ছাদেই সারি, সেটা ছাদের দক্ষিণ পাশে। আমি সেরে আসে আবার ছাদে শুয়ে আমি চাঁদের দিকে তাকায় থেকে চিন্তা করতে থাকি যে আজকে ছাদে আমি ঠিক একা, ছাদে আমার সাথে কেউ নাই, কি ব্যাপার, সবাই গেল কোথায়। এটা চিন্তা ভাবনা করে আমি উপর দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে যে ভয়ানক ঘটনাটা ঘটে সেটা সাধারণত মানুষের জীবনে যদি ওইভাবে ঘটতো তাহলে মনে হয় সে সেখানেই
কিভাবে পড়তো বা যার সাথে ঘটে সে সেরকম ঘটনাটাই বুঝতে পারে যে কিভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। ঠিক আমি দেখতে পেলাম যে আমার উপরে কেউ একজন ছায়া দিয়ে আমার শরীরটাকে পুরো ঢেকে রেখেছে, বাট আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে চাঁদটা দেখতে মেঘের মতো বলতে যে পারেন। মেঘের মতন বলতে পারেন, বাট আমি চাঁদটা দেখতে পাচ্ছি, বা মেঘের মতন হলেও চাঁদটা দেখা যেত না, আর বোঝা যেত যে চাঁদটাকে ঘিরে রেখেছে একটা মেঘ এরকম, কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি কিন্তু আমার শরীরটাকে যেন একটা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। আমি শরীরটার ভেতরে অন্ধকার। আমি চিন্তা করতে থাকি কি ব্যাপার, এটা কি হলো। আমি আমার ডান হাতটা ঠিক ছাদের বাদিকে আমার ডান দিকে বাড়াই দিয়ে দেখি আমার হাতে আলো লাগে, চাঁদের আলো। আবার বাঁ হাতটা বাদিকে বাড়াই দিয়ে দেখি বাঁ হাতে লাগো। আমি তাড়াতাড়ি প্রচন্ড ভয়ে আমি উঠে বসে পড়ি। উঠে বসে পড়ার পরপরই দেখি যে না, আমার শরীরে পুরো আলোটাই লাগতেছে। আমি মনে করি যে হয়তো আমার ভুল হচ্ছে বা আমার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, তাই আমি এটা অনুভব করতেছি। আমি এটা চিন্তা ভাবনা করে আমি ঠিক আবারও শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে প্রচন্ড জোরে কেউ উড়ে যাচ্ছে বা কোনো পাখি উড়ে যাচ্ছে, যার বাতাস এত জোরে লাগতেছে সে বাতাসটা ঠিক অনুভব করতে পারে মানুষ একটা মেইন রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে দাঁড়ায় থাকলে একটা বাস বা একটা ট্রাক যেভাবে দ্রুত গতিতে চলাফেরা করে, সেই দ্রুত গতির বাসের বাতাসটা যেভাবে মানুষের গায়ে লাগে ওইভাবেই আমার গায়ে লাগতেছিল। কিন্তু বাতাসটা এত ঠান্ডা ছিল যে কারণে আমার গাটা শীত ধরে বেড়াচ্ছে বা ঠান্ডা ধরে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেতে থাকি যে এটা কি হচ্ছে। তখনই আবার উঠে বসে পড়ে ঠিক ছাদের পশ্চিম সাইডে থাকে একটা তাল গাছ, একটা বা দুটো তাল গাছ, ওর সাথে থাকে একটা তেঁতুল গাছ। আমি ওই গাছের দিকে তাকাতে থাকি যে পরিমাণ বাতাস হচ্ছিল আমার গায়ে যেহেতু লাগছিল, তাল গাছের পাতা বা ছাদের পাশে যে গাছগাছালি আছে এই পাতা বা গাছগাছালির ডালপালা নড়তে থাকবে, কিন্তু আমি দেখতে পেলাম যে কিছুই নড়ছে না। সব কেমন যেন খুব একটা ভয়ঙ্কর নিরাপত্তা পালন করতেছে। যে সে আওয়াজটা মনে হচ্ছে যে আজকে মনে হয় রাতে কোনো পাখি বা কোনো পঙ্খী বা কোনো কুকুর শিয়ালেরও কোনো আওয়াজ নেই, এরকম একটা অবস্থা। আমি ঠিক আবারও শুয়ে পড়ে আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কি হচ্ছে। তারপরও আমি কিছু মনে না করে আমি ছাদে শুয়ে থাকি। আমি ঠিক শীতে বা ঠান্ডার কারণে আমি কাঁথাটা গায়ে দিয়ে আমার মাথাটা থেকে ঠিক বিলের দিকে, মানে দক্ষিণ দিকে, আর পাতা থেকে উত্তর দিকে, মানে আমার বাড়ি বা রাস্তার দিকে। ওই স্কুলটা ঠিক পশ্চিম পূর্ব দিকেই লম্বা। ঠিক উত্তর পাশটা থাকে স্কুলের মাঠ, দক্ষিণ পাশটা থাকে বিল, যেটাকে বলা হয় কই বিল, আমাদের এলাকার মানুষ বলে। ঠিক ওরকম ভাবে শুয়ে থেকে আমি পূর্ব দিকে যে ছাদটা দিয়ে বা যে বাথরুম বেয়ে আমি উঠেছিলাম ছাদে, সেদিকে আমি তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখি যে ওই ইনামুলের মতন একজন, বা ইনামুল ছাদে যার আসার কথা ছিল, যে ইনামুল দেখি ঠাস করে ছাদের পরে উঠেই, স্কুল বাথরুমের ছাদের পরে উঠেই একটা ছাতা হাতে ধরে কেমন যেন ফুটালো। আমি মনে করলাম যে কি ব্যাপার, রোদ নাই বৃষ্টি নাই, ইনামুল কেন ছাতা মাথায় করে আসছে। আমি ঠিক তার চেহারা বা তার ফেসটা বুঝতে পারছি যে সেই ইনামুল আসছে। যখনই সে বাথরুমের ছাদ থেকে স্কুলের ছাদে উঠলো, তখন আমি তাকে হেসে দিয়েই কথাটা বলছিলাম, এখন যেভাবে বলছি যে কিরে ইনামুল, বৃষ্টি নাই রোদ নাই, তুই কেন কিভাবে ছাতা মাথায় করে আসছিস। সে কোনোই কথা আমার সাথে বলে না, কিন্তু আমি যেটা দেখতে পাই যে ইনামুল লম্বাই ছিল আমার মতনই, কিন্তু সে ওই সময় যেটা দেখছিলাম সেটা ছিল একটু অতিরিক্ত লম্বা। আমি তারপরও কিছু মনে না করে যে আমার হয়তো দেখার বলে দেবে, ঠিক সে আমার থেকে 2-3 ফিট দূরে থাকতেই আমি দেখি যে ইনামুল ওখানে এসে দাঁড়ায় যায়, কোনো কথার উত্তর না দিয়ে। দেখি যে ছাতাটা ঠিক ফট করে বন্ধ হয়ে যায়। আমি ঠিক ওই ছাতার দিকে তাকায় পড়ি। ছাদের দিকে তাকানোর সাথে সাথে দেখি ইনামুল আর আমার চোখের সামনে নেই, সে কেমন যেন হারিয়ে যায়। আমি চিন্তা করতে লাগি যে কি ব্যাপার, ইনামুল আজকে গেল কোথায়। দেখলাম আমি আমার জ্ঞান থাকতেই যে ইনামুল আমার সামনে এসেছে, আসলে ইনামুল গেল কোথায়। আমি এটা চিন্তা ভাবনা করতে করতে আমি ঠিক ছাদের পূর্ব দিকটাতে তাকায় থাকি। হঠাৎ করে দেখি যে ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে আমার পিছে কে যেন একজন দাঁড়িয়ে আছে। তার ছায়াটা ঠিক 10 থেকে 12 ফুট বা 14 ফুট বা 15 ফুট দূরে ছাদের পূর্ব দিকে চলে গেছে। এত ছায়াটি এত প্রচন্ড লম্বা কেউ আমার পাশে দাঁড়ায় আছে। আমি প্রচুর ভয় পেয়ে যেন গা কাঁপতে থাকে। আমি আমার ভয়ের কারণে আমার সাহস হয়েছিল না যে আমি পিছন দিকে তাকাই বা পিছন দিকে ঘুরে দেখি যে আসলে কে আমার পিছে দাঁড়াইছিল। কিছুক্ষণ পরে যেটা হয়, আমি ভয়ে ওটা দেখতে লাগি, তার ছায়াটা, যে সে কি আমাকে একজন বাক্যত বড় একজন ভয়ঙ্কর লোক।
এটা দেখে আমি ভয়ে যখন ঘোরাতে পারছিলাম না, কিছুক্ষণ পরে দেখি সে আস্তে আস্তে কুজো হতে থাকে, যার ছায়াটার কারো ভাবে আমি বুঝতে পারি যে সে কুজো হচ্ছে, হয়ে আমার ঠিক মাথার বাম দিকে কানের উপরে সে চেপে ধরে তার একটা হাত দিয়ে, আর একটা হাত দিয়ে, যে আমি যেহেতু পূর্ব দিকে ঘুরেছিলাম, আর একটা হাত দিয়ে আমার মাজা বা আমার হাতটা দিয়ে হাতের দিক থেকে চেপে ধরে রাখে। তার যে চেপে ধরে রাখে কুজো হয়ে তার হাতের যে ফাঁকাটা ছিল, সেই ফাঁকাটার ভিতর দিয়ে আলোটা ঠিক, বা চাঁদের আলোটা ঠিক তার হাতের ফাঁকা দিয়ে পড়তেছিল নিচে। আমি দেখে ভয়ে চিৎকার মারতে থাকি, কেমন যেন সেই চিৎকার ছিল এত জোরে, সেই চিৎকারটা ছাদের বাইরে যাচ্ছিল না, এরকম একটা অবস্থা থাকে। কিছুক্ষণ পরে সে আমাকে হঠাৎ করে কেন যাওয়া কি কারণে ছেড়ে দিয়ে সে চলে যায়। আমি প্রচন্ড ভয়ে তাড়াহুড়ো করে উঠে দেখি বাপাশে যে তাল গাছ বা তিতুল গাছ, দুটার পাতা ঝড়ের মতন মোড়ামুড়ি খেচ্ছে, এবং সে ওই পাশে আমার কাছে মনে হলো যে ভাঙচুর করে চলে যাচ্ছে। কিন্তু আশেপাশের যতগুলো গাছগাছালি ছিল কোনোটাই নড়ছে না, শুধু ওই তিতুল গাছ আর তাল গাছটাই নড়ছে। আমি প্রচন্ড ভয়ে ছাদের থেকে কাঁথাটা বালিশ দিয়ে পেঁচ দিয়ে আমি ছাদের নিচেই ফেলে দিয়ে ছাদের পরের থেকে বাথরুমের ছাদে এক লাফ দিয়ে নিচেই পড়ে বাড়িতে চলে যায়। আমার আব্বা ডেকে বলে, কিরে বসিন নাকি? আমি বলি হয়। কিরে তুই ছাদের থেকে চলে আসলি কেন? আমি বলি যে আমি প্রচন্ড ভয় পেয়ে ছাদের থেকে চলে আসি। সকালবেলা যেটা হতে থাকে সেটা আমার প্রচন্ড গায়ে জ্বর আসতে থাকে এবং আমার বমি হতে থাকে। আমি আব্বাকে ঘটনাটা খুলে বললে ঠিক ইনামুলকে বাড়ির থেকে ডাইকে নিয়ে আসে। ইনামুলকে ডাকে আনার পরে আমি ইনামুলের কাছে জিজ্ঞেস করি, ইনামুল তুই কি ছাদে গিয়েছিলি? তখন সে বলে যে না, আমি তো ছাদে যাই না, আমি ঠিক তাস খেলে এসে 10টার মধ্যেই আমি বাড়িতে শুয়ে পড়ি। বাট ইনামুলের আব্বাও, সে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এখনো আছে, যে আমার বাড়িতে এসে বসে বা আমার আব্বা তাদের বাড়িতে যে বসে, ঠিক আমাদের বাড়ির থেকে তার বাড়ি 200 গজ দূরে, এতটুকু ডিফারেন্স। সে বলে যে না, আমার ছেলে তো রাত্রে এসেই বাড়িতে শুয়ে পড়ছে, সে তো ছাদে যায়নি। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে আমার সাথে যে ঘটনা ঘটাইছে বা আমার সাথে যে এসেছিল বা আমাকে ধরেছিল সে ছিল ভয়ঙ্কর একজন লোক। আমার যেহেতু কোনোভাবেই আমার এই সুস্থ হচ্ছিলাম না, আমার মা, আমাদের পাড়ার একটি ছেলে তার নাম ইকলাস, তাদের বাড়িতে ঘুরতে বা বেড়াতে গেছিল। তখন তার মার কাছে, তখন তার মা আমাকে বলে যে কি ব্যাপার, তোমার বসির কি সুস্থ হয়েছে? আমার বলে যে না, কিছুতেই সুস্থ হচ্ছিল না। তার শ্বশুর তখন আসে হজ থেকে এসেই তাদের বাড়িতে আসে বেড়াতে। তখন তার শ্বশুরের কাছে আমার মা ঘটনা খুলে বলে। সে তখন আবে জমজমের কিছু পানি এবং কাগজের উপরে কি যেন লেখে বলে যে আপনার ছেলেকে এটা ভিজেই খাওয়ালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। ওটা আমি নিয়মিত খেলে বা ওটা খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। রাসেল ভাই, এই ছিল আমার সর্বপ্রথম ঘটনা।